গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো সুন্দরবনের লাস্ট ডে অর্থাৎ ডে 3। আজকেই আমরা পুরো সুন্দরবন ঘুরবো এবং বাড়িও ফিরবো। আজকের আকাশটা একদম রোদ ঝলমল করছে। বাই দ্য ওয়ে, আজকে মহালয়া, শুভ মহালয়া সবাইকে। আমি এখানে রেডি হয়ে গেছি। গুড মর্নিং। এই সবাই একটু গুড মর্নিং বলো। এই গুড মর্নিং বলো। আরে গুড মর্নিং, গুড মর্নিং। আজকে ডে 3, আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। আজকেই বাড়ি চলে যাব আর আজকেই আমরা ঘুরবো। আজকে বাঘ দেখার সম্ভাবনা আছে, তাই তো? যাই হোক, আমরা এখন বোটের দিকে যাচ্ছি। চাই খেয়েছি, ব্রেকফাস্ট আর লাঞ্চ বোটেই হবে। আর অনেকেই চলে গেছে, তো বোটে উঠে তারপর দেখাচ্ছি। আজকে রোদ উঠতে মানে ওয়েদারটা এত সুন্দর লাগছে যে বলার নয়। এতদিন দুদিন আমরা মেঘলাতে কাটিয়েছি, বৃষ্টিতে কাটিয়েছি। আজকে মনে হয় বৃষ্টি হবে না। আজকে পুরো ওয়েদারটা দারুণ। তোমার এক্সপিরিয়েন্স কেমন দুদিন ঘোরার? মিক্স মিক্স, ভালো আবার মন্দ সব রকম। অ্যাকচুয়ালি কিছু লোকজনের সঙ্গে এসেছি, মানে কিছু গ্রুপ, হ্যাঁ, সেই গ্রুপে একটু গন্ডগোল হয়ে গেছে। বেশি একটু গন্ডগোল হয়ে গেছে, সেটা একটুখানি অসুবিধা হচ্ছিল। বাকি এমনি ওভারঅল ভালো। ঠিক আছে। শর্টের দুজন বেস্ট সিকিউরিটি, এরা সি অফও করতে আসে, কিন্তু এরা যতটা আনন্দিত ছিল আমাদের আনতে আসার সময় ততটা আনন্দিত নয়। বলো বাবা। দেখি দেখি। বোটে উঠেই আমরা বসে গেছি নিজের পছন্দ মতো সিটে, কারণ আজকে খুব এক্সাইটেড। আজকে বাঘ দেখার এবং বিভিন্ন জীবজন্তু দেখার চান্স অনেকটাই বেশি। আর রোদ উঠতেই সুন্দরবন যেন আরও সুন্দর লাগছে। মেঘলাতেও আলাদা সৌন্দর্য এবং রোদেও আলাদা সৌন্দর্য। আমরা এখন চলে এসেছি সজনেখালি ওয়াচ টাওয়ারে। বেসিক্যালি এই ওয়াচ টাওয়ারগুলো কিন্তু ঘোরার নয়, এগুলো কিন্তু বন দপ্তরের আন্ডারে, বন দপ্তরেরই কাজে লাগে। কিন্তু কি আর করা যাবে, কারণ সুন্দরবনে বাঘ দেখতে তো 3 দিন লাগাবে না, আর পর্যটকদের এত ফাঁড়ি ঘোরানোর জন্য পারমিশনও পাওয়া যাবে না। তাই আমাদের এই ওয়াচ টাওয়ারগুলোই ঘোরায়। খোলা নদীতে তুমি কুমির দেখতে পাও আর না পাও, এখানে কিন্তু তুমি দেখতে পাবে, কারণ এখানে রিজার্ভ করে রাখা আছে। আর কিছু বিলুপ্ত প্রায় কচ্ছপও আছে। বন দপ্তরের লোকেরা কিন্তু এই ওয়াচ টাওয়ারে উঠেই পর্যবেক্ষণ করে যে বাঘের পজিশনটা এখন কোথায় কোথায় রয়েছে। আর এখানে রয়েছে কিছু বিলুপ্ত প্রজাতির কচ্ছপ, তারপর মাছ, বিভিন্ন ধরনের মাছ। তো আমরা উঠে ওটাই দেখছিলাম, এবং এখানে একটি সাদা কচ্ছপ আর একটি ব্রাউন কালারের কচ্ছপ আমরা দেখতে পাই। এই প্রজাতিগুলো নাকি এখন প্রায় বিলুপ্ত প্রায়। তারপর দেখতে পেলাম একটি কুমির। দাঁড়াও সামনে থেকে দেখাই। দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে না স্ট্যাচু, বাট মোটেই এরা স্ট্যাচু নয়, জাস্ট এইমাত্র দেখলাম। আর এটা হলো পুরো সুন্দরবনের ম্যাপ, বাংলাদেশ ও ভারত মিলিয়েই। তারপর আমরা পেয়ে গেলাম আমাদের সরকারি গাইডকে। আচ্ছা, এটা হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরবনের নামকরণ এই গাছটা থেকে হয়েছে। নর্মালি এই গাছটা দেখতে কিন্তু সুন্দর নয়। মেনলি আমরা আজকে যে জানতে পাচ্ছি, কারণ আমাদের এই যে সুন্দরবনের যে এরিয়াটা আছে, ইন্ডিয়ান বাংলাদেশ মিলিয়ে আছে প্রায় 26,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া। মানে 25,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া হচ্ছে বাংলাদেশ, মানে 15,000, মানে 75% সুন্দরবন হচ্ছে বাংলাদেশ, আর 25% ইন্ডিয়াতে আছে 9,630 বর্গ কিলোমিটার। যেটা দুটো পার্টে ভাগ আছে। একটা পার্ট যেটা সাদা যে কালারটা দেখছেন, এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি মানুষের বসবাস, আর এই সবুজ অংশটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া হচ্ছে 4,264 বর্গ কিলোমিটার, আর বাকি 5,633 হচ্ছে লোকালয়। টোটাল আমাদের সুন্দরবনে অ্যাকচুয়ালি যে আইল্যান্ড অর্থাৎ বদ্বীপ যে এরিয়াটা রয়েছে, 102টো আইল্যান্ড আছে। 54টা দ্বীপে হচ্ছে মানুষ বসবাস করছে, 48টা দ্বীপ এরকম ধরনের ম্যানগ্রোভ। এই 48টা দ্বীপেই হচ্ছে বন্যপ্রাণীর বিচরণ এরিয়া। সেই তার মধ্যে আমাদের এই যে জোনটা আমরা দেখতে পাচ্ছি, রিভার বিদ্যা এবং মাতলা ডিভাইড করেছে। এটা সাউথ ওয়েস্ট পার্ট, এটা হওয়া 1679 বর্গ কিলোমিটার। আর এই যে পার্টটা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, দেখুন এই সজনেখালিতে, এখান থেকে অ্যাকচুয়ালি টোটাল লাস্ট কেঁদোখালি বিচ, এই যে পুরো টোটাল এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি সবুজ কালারের। তোমরা ভাবছো এটা কিসের আওয়াজ হলো? এই যে হনুমানটিকে দেখছো, আঁচড়ে একজনকে হালকা একটু রক্ত বের করে দিয়েছে। আসলে এখানের হনুমানগুলো একটু ক্ষিপ্ত প্রকৃতির হয়, তো একটু সামলে চলতে হয়। এরা হাঁটার সময়তেই বেশি সাঁতার কাটে, কিংবা এই জোয়ার হয়েছে একটা টাইমিংয়ে, জলটা যখন স্টেবল হয়ে ভাটা স্টার্ট হবে, স্টেবল টাইমিংটাতে স্থির হয়ে যায় জলটা, ওই সময়টাতে ওরা
নিচে নামার আগে টার্গেট করে যে আমি ওইখানে গিয়ে পৌঁছবো, লেজটা জলে এরকম ভাসিয়ে দেয়। জলে যখন ভাসিয়ে দিচ্ছে, স্রোতটা কোন দিকে যাচ্ছে সেটা ওরা টার্গেট করে, তারপরে ও ওর মতন এরিয়াতে যায়। এইবারে দিনের বেলাতে খুব একটা বেশি ওদিকে বেরোয় না, ওরা ওই মানুষের সমাগম ঘর বাড়ি দেখতে পায়, যেটা ওর এরিয়াতেও পায় না। সেই কারণে রাত্রেবেলাতে যখন দেখতে পায় না, খাদ্য পাচ্ছে না, তখন এখান থেকে সাঁতরে পেরিয়ে ওপাশে চলে যাচ্ছে। তো এটা আগের থেকে অনেকটা কমে গেছে, কারণ ডিপার্টমেন্ট এই নেটের ফেন্সিংটা 5-7 দিন পর পর চেকিং করে। সেই চেকিং করার পরে যদি কোথাও নেট নষ্ট হয়, নতুন করে আবার নেট লাগিয়ে দেওয়া হয়। এটা যখন নিচে নামে ওনারা ফলস ফায়ারিংয়ের একটা আওয়াজ করে, আওয়াজ করার পর ওনারা কিন্তু ওই আওয়াজ করার পরে বাঘ কিংবা যে কোনো অ্যানিমেল কাছাকাছি থাকলে ওরা দূরে সরে যায়, তারপরে ওরা নিচে নেমে নেটের ফেন্সিংটা চেকিং করে। এই সমস্ত জায়গা দিয়ে যাচ্ছি, দেখবেন জঙ্গলের অনেক ভেতরে ছোটো ছোটো খাল মতন ঢুকে গেছে। এই খালগুলো কিন্তু অন্য কোনো ক্যানেলের সাথে সংযোগ নেই। যাওয়ার পরে একটা জায়গায় একটা টাইমে যিনি আমাদের গাইড ছিলেন উনি আমাদের দেখাচ্ছিলেন যে অগাস্টের 2 তারিখে উনি বাঘ দেখেছেন, কারণ ওদিন খুব গরম ছিল, তাই তারা নিচে মানে জলে নেমে এসেছিল। আর আমরা গেছিলাম অগাস্টের 10 তারিখ। দেখা যাক কি হয়। আমরা এখন এসেছি সুধন্যা খালিতে। এটা ওই ফাঁড়িগুলোর মধ্যেই একটা অফিস আছে ওদের, তো এখানে আমরা এখন নামবো। দেখা যাক, এখানে কোনো নেট নেই চারিদিকে, ওরা ওপেন থাকবে, আমরা খাঁচায় থাকবো। আমরা এখন এসেছি সুধন্যাখালি ওয়াচ টাওয়ারে। বেসিক্যালি এটা একটা ফাঁড়ির মধ্যেই একটা অফিস। এটা কি মন্দির? বনবিবি। বনবিবির মন্দির, সেটা সেটা তার ভাই আর এটা তার ছেলে। আর এটা দক্ষিণ রায় ছেলে। এখানে এলে আপনারা একটা মন্দির দেখতে পাবেন। কি হলো? বনবিবি এবং দক্ষিণ রায়ের গল্পগাথা আমরা সবাই জানি, এখানে তোমরা পজ করে পড়ে নিতে পারো। টাওয়ার আছে এই যে, মানে এখানে টোটাল 2টো ওয়াচ টাওয়ার আছে যেটা দেখার। বেসিক্যালি আমরা খাঁচার মধ্যে আছি, আর জীবজন্তু যদি থাকে ওরা ওই পারে বাইরে থাকবে। যদি দেখতে পাওয়া যায় তো পেতে পারেন, লাকিলি, না হলে নয়। এই যে তোমরা জলাশয়টা দেখছো, এটা হলো মিষ্টি জলের জলাশয়। এখানে পুরো বনের মধ্যে এই একটা জায়গায় মিষ্টি জলই পাওয়া যায়, তাই জন্য এখানে বাঘের আনাগোনা কিন্তু খুব বেশি। আর এখানে বাঘ প্রায় প্রতিদিনই দেখতে পাওয়া যায়, এরকম বললেই চলে। আমরা একজনকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন কালকেই জাস্ট গতকাল বিকেল 4টের সময় উনি বাঘ দেখেছেন, জাস্ট নদীটা পারাপার হয়েছে। ওনাদের কোনো রিয়াকশন নেই, কারণ ওনারা প্রত্যেক দিনই তাই দেখেন। বাবা বিরিয়ানি বেশ ভালো লাগছে ওই জায়গাটা থেকে। আমাদের এখানে দিয়ে দিয়েছে চিকেন কষা, সাদা ভাত। আজকে লাস্ট দিন, ইলিশ বিরিয়ানি দেওয়ার কথা, বাট আমরা ইলিশ বিরিয়ানি নিইনি। এখানে আছে ইলিশ, তো এটা ইলিশ আর সাদা ভাত। এখানে ইলিশ আর সাদা ভাত। আমি ইলিশ নিইনি কারণ আমি এতটা মাছ পছন্দ করি না। চিকেনও দেবে এদেরকে। আর ইনি খাবেন বিরিয়ানি, আর ইনিও খাবেন বিরিয়ানি, আর বাবা ওইদিকে বসছে। বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি। বিরিয়ানির মতো স্মেল আসছে, বাট জানি না ইলিশটা কেমন লাগবে। ওয়াচ টাওয়ার দেখাটা কমপ্লিট করেই আমরা সোজা চলে এলাম বোটে এবং লাঞ্চটা সেরে ফেললাম, কারণ তখন অলমোস্ট 1-1:30 মতো বেজে গেছে। আর আমাদেরকে ফাঁড়িগুলো ঘোরাতে ঘোরাতেই ওরা লাঞ্চ সার্ভ করে দিয়েছিল। আমি ইলিশ বিরিয়ানি খাইনি, কারণ আমার ইলিশ মাছ বা কোনো মাছই আমার ঠিক পছন্দ নয়, তাই আমি ওটা স্কিপ করে গেছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একদম ফাঁড়ির গা দিয়েই আমরা যাচ্ছি, যে কোনো রকমে যদি একবার যদি বাঘের দেখা পেয়ে যাই, তাহলে তো আমাদের সুন্দরবন ঘুরতে আসাটা একদম সার্থকই হয়ে যাবে। আমাদের সামনেও একটা বোট যাচ্ছিল, বাট এত বোটের আওয়াজ না, আর ওরা তাই সাইডে আসে না। ঠিক ওদেরকে দেখা যায় 4:30টার পর, যখন বোট চলাচল ফাঁড়িতে বন্ধ হয়ে যায়, তারপরেই ঠিক ওদেরকে দেখতে পাওয়া যায়। লাকিলি আনলাকিলি আমরাও দেখতে পাইনি। লাকিলি এই কারণে বললাম, কারণ সুন্দরবন এমন একটা জায়গা, শুধু বাঘের জন্য নয়, সৌন্দর্যটাও মুগ্ধ করবে তোমাকে। এখানে জল দেখতে পাচ্ছ কতটাই। তারপরে আমাদের যাওয়ার পালা, বেজে গেছিলো প্রায় 5:30, ঘড়িতে 6টা বাজে। আর বোটে যেহেতু ওখানে ভাটার সময় ছিল, তাই বড় বোট চলে যাচ্ছিল না, তাই এই রকম ছোট নৌকো করে যাওয়ার পালা হচ্ছিল। আর আমার তো ভীষণ ভয় করছিল, স্পেশালি আমার মায়ের, কারণ মা নৌকোতে ভীষণই ভয় পায়। তারপর কোনো রকমে যেতে তো হবেই, কারণ আমাদের ট্রেন রয়েছে, তো আমরা এইভাবে বসেই ফিরছিলাম। আর সুন্দরবনকে টাটা বাই বাই এখানেই বলছিলাম। তারপর ট্রেন থেকে, ক্যানিং থেকে শিয়ালদা।
তো এই যাত্রা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের এই ব্লগের সিরিজগুলো ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।